প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইংলিশ লিটারেচার এক্সামে ৭০ থেকে ৮০% নাম্বার পাওয়ার কৌশল। মানে ৭০ থেকে ৮০% নাম্বার আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর কি। তো এই ভিডিওটা অনেকের জন্যই মনে হবে যেন এর আর কি দরকার ছিল, বাট এরকম অনেক স্টুডেন্টস আছে যারা আমাকে প্রায়ই প্রশ্ন করে যে স্যার আমরা তো পড়ি, কিন্তু পরীক্ষায় ৭০ বা ৮০% বা তার বেশি নাম্বার কেন পাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই কৌশলগুলোই বলবো, যেগুলো অনুসরণ করলে তোমরা শুধু পাস করবে না, বরং ৭০, ৭৫ বা ৮০% মার্কস এমনকি তার বেশিও পেতে পারো। তো এখানে দেখো আমি কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি, ৮টা পয়েন্ট, এবং এই ৮টা পয়েন্ট এবার আমি ব্যাখ্যা করে তোমাদেরকে জানাবো যে কিভাবে আমি এই জিনিসগুলো তোমরা করতে পারো সেটাই। দেখো ১ নম্বরে এখানে আমি বলতেছি যে প্রশ্ন বোঝাটাই হলো অর্ধেক উত্তর। তোমাদের ভেতরে অনেকেই আছে যে প্রশ্ন বুঝে না, বা একবার দেখলো, একবার দেখেই লেখা শুরু করে দিল প্রশ্নটার, বা ইনফ্যাক্ট আমরা অনেকেই আছি যে আমরা অনেক সময় খেয়ালই করি না। ধরো প্রশ্নের শুরুতে লেখা আছে, কখনো লেখা থাকে ডিসকাস, কখনো লেখা থাকে ইভ্যালুয়েট, কখনো লেখা লেখা থাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ অথবা কমেন্ট অন, এই টাইপ দিয়ে মানে শব্দ দিয়ে শুরু করা থাকে প্রশ্নগুলো। কিন্তু আমরা উত্তর লেখার সময় কি করি, প্রতিটা একই উত্তর। তো একই উত্তর, হ্যাঁ, এটা এভারেজ যারা স্টুডেন্ট তাদের জন্য একই উত্তর তারা লিখতে পারে, কিন্তু যারা একটু ভালো করতে চাও অর্থাৎ ৭০% বা ৮০% মার্কস পেতে চাও, তখনই এখানে পার্থক্যটা করতে হবে। অর্থাৎ ডিসকাস হলে একরকম, ইভ্যালুয়েট হলে একরকম, ক্রিটিক্যালি অ্যানালাইজ হলে আরেক রকম, বা এই টাইপের আরও যে শব্দগুলো শুরুতে থাকে সেগুলো। ধরো যদি প্রশ্নের শুরুতে ক্রিটিক্যালি অ্যানালাইজ এই শব্দটা থাকে, তাহলে শুধু কাহিনী লিখলে নম্বর কম আসবে। সেক্ষেত্রে তোমাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তোমার নিজস্ব মতামত দিতে হবে, তোমার এই প্রশ্নের ভেতরে কি কি লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেগুলো তোমাকে শো করতে হবে। মনে রেখো এখানে কোশ্চেনের যে মেইন কথাটা, কিওয়ার্ড, সেটাই হচ্ছে ডিসকাস, ইভ্যালুয়েট বা ক্রিটিক্যালি অ্যানালাইজ বা ডিসক্রাইব কিংবা কমেন্ট অন, এগুলো, এবং সেগুলোর উপরে বেস করেই মূলত অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এই গেল আমাদের প্রশ্নটা এইভাবে বুঝে বুঝে লিখতে হবে। শুধুমাত্র মানে যেটাই থাকুক না কেন, যেটাই করতে বলুক, আমরা সবগুলোই করে ফেললাম একইভাবে, তাহলে হবে না। এরপরে আসো, ইন্ট্রোডাকশনটা শক্তিশালী হতে হবে। ইন্ট্রোডাকশনটা অনেক শক্তিশালী খুবভাবে লিখতে হবে। ধরো ৮০%-এর যদি নাম্বার পেতে চাও বা তার বেশি, বা 75% এরকম, তাহলে উত্তর কখনোই দুর্বল ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যাবে না। ইন্ট্রোডাকশনটা হতে হবে অনেক শক্তিশালী। একটি ভালো ইন্ট্রোডাকশনে যা যা থাকে, সেখানে ধরো শুরুতে রাইটিংয়ের সম্পর্কে প্রশংসা থাকে, যে ইটস এ ভেরি গুড রাইটিং, তারপর লেখকের নাম থাকে, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার বা এই টাইপের। তারপরে লিটারেরি যুগ বা লিটারেরি পিরিয়ড, সেইটার একটা ইয়ে দেয়া থাকে, উল্লেখ থাকে সেখানে। তারপরে যেই গল্প থেকে, যে কবিতা থেকে তুমি কবিতা লিখতেছো, সেইটার মেইন থিমটা এক লাইনে বলা থাকতে হবে। এরপরে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার মানে আভাস থাকবে, তুমি প্রশ্নে কি করতে যাচ্ছ সেটা তুমি এখানেই বলে দিতে হবে। খেয়াল করতে হবে যে ইন্ট্রোডাকশনে আবার যেন পুরো গল্প বা সামারি লিখে ফেলো না। ইন্ট্রোডাকশন সবসময় ধরো ৫-৬ লাইনের ভেতরে লেখার চেষ্টা করবা। এবং ইন্ট্রোডাকশন মূলত যেটা, যে তুমি উত্তরে কি কি লিখতে যাচ্ছ সেটা সম্পর্কে একটা আগে থেকেই ধারণা দেয়া, বা এই গল্পটা কার, কে লিখেছেন, এই বিষয়ে একটা ধারণা দেয়া। টিচার যাতে ইন্ট্রোডাকশন থেকে বুঝতে পারে যে তুমি তোমার নিচে কি কি বিষয়ে আলোচনা করেছো। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এইটুকু যদি লিখতে পারো তাহলে শক্তিশালী হবে ইন্ট্রোডাকশনটা। এরপরের যেই বিষয়টা সেটা হচ্ছে সামারি কম, অ্যানালাইসিস বেশি। আমরা এর ক্ষেত্রে অনেক সময় এরকম করে থাকি যে প্রশ্ন, ধরো তুমি ৫ পৃষ্ঠা লিখেছো, ৫ পৃষ্ঠা লিখার ক্ষেত্রে মানে ৫ পৃষ্ঠা লিখেছো ঠিকই, কিন্তু প্রশ্নের নম্বর কম পেয়েছো। এর কারণই হলো যে তুমি প্রশ্ন লিখতে গিয়ে কাহিনী লিখে ফেলেছো বেশি। কাহিনীর চাইতে ওখানে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ কম হয়ে যায়। এক্সামিনার মূলত দেখতে চায় যে তুমি একটা রাইটিং লিখতে গিয়ে ওই গল্পের থিমটা বুঝতে পেরেছো কিনা, সিম্বলিজম বা প্রতীক, তারপরে টোন, মোড, এগুলো আজ ঠিক আছে কিনা, বা যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারের সাইকোলজিটা তুমি বুঝে লিখেছো কিনা, কিংবা সাহিত্যের বিভিন্ন কৌশল, যেমন
এখানে লিটারেরি টার্মসগুলো তুমি ঠিকঠাক ব্যবহার করেছো কিনা বা সেগুলো উল্লেখ করেছো কিনা, সেই বিষয়গুলো আসলে টিচাররা দেখতে চায়। এটা সব টিচাররা আবার এরকম না, কিছু মানে যারা ভালো টিচার তারা এগুলো বিচার বিশ্লেষণ করে। আর কিছু টিচার আছে আবার ওই খাতার পৃষ্ঠা দেখে মার্কস দেয়, তো সেক্ষেত্রে আলাদা, ব্যতিক্রম সব জায়গায় আছে। তো একটা জিনিস মনে রাখো যে লিটারেচার মানেই হচ্ছে চিন্তা করা, চিন্তা। হ্যাঁ, এখানে শুধুমাত্র ঘটনা মানে আলোচনা করা ব্যাপারটা এরকম না। ধরো তুমি একটা স্টোরি পড়েছো, তুমি ধরো রবিনসন ক্রুসো পড়লা। তো রবিনসন ক্রুসো একটা দ্বীপে গিয়ে আটকা পড়েছে, সে অনেক কিছু করেছে। তো এটা শুধু ঘটনাটা পড়লা, কিন্তু এর ভেতরে যে আরো অ্যানালাইসিস রয়েছে, যেমন যেমন রবিনসন ক্রুসো কিভাবে একটা দ্বীপকে, জনমানবহীন দ্বীপকে তিনি কিভাবে মানুষ দিয়ে ভরে ফেললেন, তিনি কিভাবে ওই যে তার খাবার উৎপাদন করতেছেন, কৃষি কাজ করলেন, সেখানে তিনি কিভাবে ছাগল পালন করলেন, তার নিজের বাসস্থান কিভাবে তৈরি করলেন, তার কিভাবে সেখানে তিনি মানুষকে ধর্মান্তরিত করলেন, তারপরে নিজের ধর্মে নিয়ে আসলেন। তারপরে তিনি একটা সময় গিয়ে বুঝতে পারলেন যে না, আসলে ধর্ম, গড, স্রষ্টা এগুলো বলে কিছু আছে, তিনি গডের কাছে ফিরে গেলেন। বা এই পুরো বিষয়টাকে তিনি কমার্শিয়ালাইজ করলেন কিভাবে, এইগুলো হচ্ছে মূলত বিষয়। আমরা শুধুমাত্র ঘটনা জেনে আনন্দ পেয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, ব্যাপারটা এইটা না, এর আড়ালে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে চিন্তা করতে হবে। তো লিটারেচার মানে শুধুমাত্র ঘটনা না, বরং লিটারেচার মানে চিন্তা, থট। রাইটার এই রাইটিং দিয়ে কি বোঝাতে চেয়েছেন, তো এই বিষয়গুলোও তোমার প্রশ্নের ভেতরে থাকবে। তুমি যখন উত্তর লিখতেছো তখন অ্যানালাইসিস করতে হবে, বলতে হবে এই কথাগুলো। শুধুমাত্র ঘটনা উল্লেখ করে দিলে তাহলে হইলো না। এভারেজ স্টুডেন্ট যারা, তারা শুধুমাত্র ঘটনা বলে দেবে। তো ঘটনা বলে দিলে আসলে সব ক্ষেত্রে ভালো মার্কস পাবে না, ভালো টিচাররা এইভাবে ভালো মার্কস দেয় না। এবার আসো বুদ্ধিমত্তার সাথে কোটেশনের ব্যবহার। আমরা সবাই কোটেশন ব্যবহার করি, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কোটেশন ব্যবহার করতে হয়। তোমরা অনেকে বলে থাকো যে কোটেশন তো মনে রাখতে পারি না। তো এক্ষেত্রে একটা বিষয় হলো যে আমি আরেকটু বলে নিই, সেটা হচ্ছে 80% বা 70% মার্কস পেতে চাও, কমপক্ষে 2 থেকে 4টা কোটেশন থাকতে হবে তোমার রাইটিং এর ভেতরে। মানে এই ক্ষেত্রে পুরো লাইন মুখস্থ না থাকলেও সমস্যা নেই, পার্শিয়াল কোটেশনও ব্যবহার করা যায়। হ্যাঁ, তোমরা এখানে উত্তরটা, অনেকে বলে থাকে যে কোটেশন তো মনে থাকে না, অনেকগুলো কোটেশন। কারণ কথা হলো যে একটা 4 লাইনের কোটেশন তোমাকে কেন দিতে হবে? তুমি ছোট 1 লাইনের করেই দাও। ধরো তো রয়েছে একটা কথা যে উইলিয়াম শেক্সপিয়ার সেইস অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। এটুকুই দাও, এটুকু দিয়ে তুমি হচ্ছে একটা মার্ক দিয়ে দাও, মানে কোটেশনের ভেতরে দিয়ে দাও, তাহলেই তো টিচার বুঝতে পারতেছে আচ্ছা এই এই কোটেশনের জায়গায় এই কথাগুলো বলেছে। কোটেশন মানে একবারে চার চার লাইন আছে, 4 লাইনই দিতে হবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় ডট 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 করেও দেওয়া যায়। ধরো 4 লাইন পড়েছো, প্রথম লাইনের কিছু অংশ লিখলা, শেষের লাইনের কিছু অংশ লিখলা, লিখে মাঝখানে ডট 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 দিয়েও দেওয়া যায়। তো কোটেশন এভাবে চালাকির মাধ্যমে একটু বুদ্ধিমত্তার সহিত কোটেশন দিতে হবে, তাহলে তোমরা কোটেশনটার ভালো একটা ব্যবহার করতে পারবা, এবং এটা একটা কৌশল আর কি। এরপর রয়েছে 5 নম্বরে প্যারাগ্রাফের স্ট্রাকচার ঠিক রাখো। অনেক সময় আমরা যেটা করে থাকি যে প্যারাগ্রাফের স্ট্রাকচার ঠিক রাখি না। তোমরা রিডিং অ্যান্ড রাইটিং এ পড়েছো না যে একটা প্যারাগ্রাফে কি কি থাকে? প্যারাগ্রাফের শুরুতে একটা টপিক সেন্টেন্স থাকে, তারপরে এক্সপ্লেনেশন থাকে, তারপরে যদি কোনো কোটেশন বা এক্সাম্পল থাকে সেগুলো দেওয়া লাগতে পারে, এবং লাস্টে গিয়ে অ্যানালাইসিস করতে হয়, তাই না? এক্ষেত্রেও তাই। তোমরা যখন একটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখবা, সেই প্যারাগ্রাফে, মানে আমি প্যারাগ্রাফ কি জন্য বলতেছি, ধরো একটা প্রশ্ন তো আর একটা প্যারা দিয়ে লিখি না আমরা, তাই না? একটা প্রশ্নই 4টা 5টা 7টা প্যারা প্যারা করে আমরা লিখি। তো প্রতিটা প্যারাই সুন্দর করে কৌশলের সাথে উপস্থাপন করতে হবে। ধরো ওই প্যারার কি বলতে যাচ্ছ তার মেইন টপিকের সেন্টেন্সটা প্রথম লাইনে বলে ফেললা, তারপরে একটু এক্সপ্লেনেশন দিলা, বর্ণনা করলা, যদি কোটেশন থাকে কোটেশন দিলা, এবং পুরোপুরি শেষ লাইনে গিয়ে 1 লাইনের একটা অ্যানালাইসিস দিলা, তো ওখান থেকে তোমার মতামতটা কি। তো এই বিষয়গুলো যদি লিখতে পারো তাহলে প্যারাগ্রাফের স্ট্রাকচারটা ঠিক থাকবে। এরপরে আসো লিটারেরি টার্মস। লিটারেরি টার্মস ব্যবহার করতে হবে। ধরো একটা রাইটিং এর ভেতরে বলা, মানে লিটারেরি টার্মস রয়েছে, যেমন ধরো তুমি যদি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে 3rd ইয়ারে হয়তো বা ট্র্যাজেডি নিয়ে লিখতেছো, বা 4th ইয়ার ট্র্যাজেডি নিয়ে লিখতেছো, তাহলে ওইখানে এক্সামিনারকে খুশি করার মতো কিছু এলিমেন্ট দিতে হবে। ধরো যেটা বলা হয় না যে তরকারির ভেতরে যেরকম মশলা দিতে হয় তবে তরকারিটা বেশি স্বাদ হয়, ঠিক এরকমই। ধরো ট্র্যাজেডি নিয়ে লিখতেছো, ওখানে ট্র্যাজেডির সংজ্ঞা দিচ্ছ, ট্র্যাজিক হিরো সম্পর্কে বলতেছো, ক্যাথারসিস সম্পর্কে বলতেছো। হুম। তারপরে ধরো তুমি যদি 4th ইয়ারে পড়ো, তখন তুমি স্ট্রিম অফ কনসাসনেস রিলেটেড যে রাইটিং গুলো রয়েছে সেখানে স্ট্রিম অফ কনসাসনেস সম্পর্কে উল্লেখ করতেছো। 2nd ইয়ারে থাকলে ধরো
তুমি আইরনি বা ড্রামাটিক আইরনি এগুলো উল্লেখ করতেছো। এছাড়াও আরো কিছু কঠিন রাইটিং যদি থাকে, যেমন যেখানে হয়তোবা ফেমিনিস্ট যে অ্যাক্টিভিটি সেগুলো আছে, কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম সম্পর্কে যদি থাকে, সেগুলো তুমি তোমার রাইটিং এর ভেতরে অ্যাড করবা। তারপরে আরো যে আলোচনাগুলো রয়েছে, তো এগুলো সঠিকভাবে যদি তুমি তোমার রাইটিং এর ভেতরে ব্যবহার করতে পারো তোমার প্রশ্নের ভেতরে, তাহলে উত্তরটা অনেক প্রফেশনাল হয়ে ওঠে এবং ভালো টিচার এই জাতীয় প্রশ্ন দেখলে অনেক খুশি হয়ে যায় এবং তোমাকে ভালো মার্কস দেবে। তোমরা অনেকে বলে থাকো না যে আরে ওই তো পড়েই না, তারপরেও পরীক্ষা ভালো মার্কস পায় বা কিভাবে পেলো, বা অনেক সময় বলে যে আমি এত অল্প লিখেও, অনেকে বলে থাকে যে ও তো অনেক অল্প লিখে তারপরে ভালো মার্কস পায়, কারণ ও এই টেকনিকগুলো ফলো করে। এরপরে উপসংহার বা কনক্লিউশন লিখতেই হবে। অনেক সময় আমরা এটা হয় যে সময়ের অভাবে আমরা কনক্লিউশন না লিখে চলে আসি, বা প্রশ্ন অর্ধেক লিখি, এরপরে সময় শেষ, বাকিটা আর লিখি না। যদি অর্ধেক লেখার পরে সময় শেষ হয়ে যায়, সেখানেই কনক্লুশন লিখে দিয়ে আসতে হবে, অর্থাৎ তোমাকে ফিনিশ করে আসতে হবে। ফিনিশ না করলে ওইটা আনফিনিশ হিসেবেই থেকে যায় এবং কনক্লুশন না লিখে এটা একটা বড় ভুল। এবার চলো কনক্লুশনে কি কি থাকতে হবে। কনক্লুশনে থাকতে হবে হচ্ছে পুরো আলোচনার সারাংশ। তুমি যে পুরো আলোচনা করলে সেটার একটা সামারি, এবং প্রশ্নের সরাসরি উত্তর এক লাইনে দিতে হবে। আহ, সরাসরি ১ থেকে ২ লাইনে প্রশ্নের উত্তর থাকতে হবে এবং একটু মূল্যায়ন করতে হবে, একটু ইভ্যালুয়েশন করতে হবে, একটু এনালাইসিস করতে হবে ১ লাইন ২ লাইনের ভেতরে। তো এভাবেই ৪-৫ লাইনের একটা কনক্লুশন লিখতে হবে। এরপরে রয়েছে সর্বশেষ, সেটা হচ্ছে যে পরিষ্কার হাতের লিখা এবং প্রেজেন্টেশন। মানে হাতের লিখাটাও সুন্দর হতে হবে এবং প্রেজেন্টেশনটাও সুন্দর হতে হবে। অনেক সময় এরকম হয় আমরা যে প্যারা করে লিখি না, বা ২ টা প্যারা একসঙ্গে লিখে ফেললাম। তারপরে মানে একটা প্যারা অনেক বড়, একটা প্যারা অনেক ছোট। তারপর দেখা যাচ্ছে যে এত বড় লিখা, এত বড় করে ফাঁকা করে ওয়ার্ডগুলো লিখলাম। তো এগুলো ভালো না। আবার লিখাগুলো অনেক সময় অনেকে ইটালিক লিখে, মানে পেঁচিয়ে লিখে। ভাই এত পেঁচায় লিখলে কিন্তু ভালো মার্কস আসবে না। তোমার লেখাটা যদি টিচার বুঝতেই না পারে, হ্যাঁ? তোমাকে অনেক সময় এরকম হয় না যে আমরা পেঁচিয়ে লিখলে আমরা নিজেরা অনেক মানে ভালো ফিল করি যে আচ্ছা আমার লেখাটা অনেক সুন্দর হচ্ছে, টাইপরাইটার বা টাইপিং এর মতো হচ্ছে। ভাই ওরকমের মার্কস আসবে না। হ্যাঁ? টাইপ রাইটিং যদি যে এরকমটা হয় এখানে যেগুলো দেখতেছো, তাহলে ঠিক আছে। কিন্তু তোমার লেখা যদি এরকম বাঁকা হয়ে যায়, এরকম বাঁকা হয়ে গেল, তারপরে অন্য ফন্ট হয়ে গেল, হ্যাঁ? তাহলে যেমন ধরো এরকম যদি আমি একটা ফন্ট, অন্য একটা ফন্ট দেই, ধরো কি বলে, আমি এখান থেকে বাঁকা ফন্ট আছে কি? হয়তো এমন একটা ফন্ট যেটাতে লিখা বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে যে আরবি, ফার্সি এরকম টাইপের লিখেছো। এই যে এরকম টাইপের। অনেকে আবার এই যে এরকম টাইপের লিখা লেখে। দেখো? তো এই টাইপের লিখা লিখে আসলে তুমি ভালো মার্কস পাবা না। আমি যদি এটা ফন্ট সাইজটা একটু বড় দেই, তাহলে দেখো তোমরা অনেকেই এরকম লিখে। আমি অনেকদিন ধরে, যেহেতু ৭-৮ বছর ধরে আমি অনলাইনে পড়াই, সেহেতু আমি অনেক দেখি অনেকের খাতায় যে অনেকে এভাবে লিখে। তারা মনে করতেছে যে আমার লিখা তো অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক টিচারও আছে এই জাতীয় লিখা দেখলে পাগলা হয়ে যায় যে, "আরে অনেক সুন্দর লিখেছে।" কিন্তু এই লিখাটা তো রিডেবল না। মানে তোমার লিখাটা পড়ার যোগ্য হতে হবে, রিডেবল হতে হবে, পড়তে পারতে হবে। অনেক টিচার আছে এসব দেখে যখন দেখবে যে না এখানে পড়তে গেলে অনেক পরিশ্রম হচ্ছে, তখন সে এভারেজ একটা মার্কস দিয়ে যাবে হয়তো বা 50%, 55% বা 60। সেক্ষেত্রে 70 বা 80% মার্কস পাওয়া অনেক কঠিন। তো এই জন্য হাতের লেখা, আবার অনেকে আছে কাটাকাটি করে, তো কাটাকাটি করা যাবে না। বানান ভুল হলে ছোট্ট করে এক টানে হচ্ছে কাটতে হবে। তো এগুলো করতে হবে। তো এক কথায় তোমার এই লেখাটা মানে পরিষ্কার থাকতে হবে, আন্ডারলাইন করতে হবে প্রধান যে ওয়ার্ডগুলো। যেমন ধরো তুমি যেই রাইটিংটা লিখছো সেই রাইটিং এর নাম, তারপরে আরো যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা যে পয়েন্ট লিখতেছো, পয়েন্টের নিচে একটা আন্ডারলাইন করা যাতে টিচারের চোখে পড়ে আরকি। তারপরে আছে হচ্ছে তোমার কোটেশনের ২ পাশে যে কোটেশন মার্কস সেগুলো দিতে হবে। হ্যাঁ? তারপরে মার্জিনটা ঠিক রাখতে হবে। অর্থাৎ ওপরে এবং হাতের বামে একটু সুন্দর করে ফাঁকা জায়গা রাখতে হবে। অনেকে এটা অনেক বড় করে ফেলে, অনেকে আবার অনেক ছোট করে ফেলে। তো এটা না করে সুন্দর করে, অনেক সময় অনেকে বলে থাকে যে স্কেল দিয়ে টানা যাবে কিনা? হ্যাঁ, এটা করতে পারো। আবার অনেকে খাতা ভাঁজ করে লিখে। যেমন আমি সারা জীবন খাতা ভাঁজ করে লিখেছি। আমার ওই স্কেল টানতে বিরক্ত লাগতো। তো এক কথায় সুন্দর একটা প্রেজেন্টেশন, সুন্দর একটা উপস্থাপন নম্বর বাড়ায় আরকি। যেমন ধরো অনেক সময় আমরা আ অনেক রেস্টুরেন্টে খেতে যাই। দেখবা যে খাবারের স্বাদ একই। কিন্তু একটা রেস্টুরেন্টে হয়তো খাবার ৳৩০০ প্লেট পাওয়া যাচ্ছে, আরেকটা রেস্টুরেন্টে যায়া দেখা যাচ্ছে ৳৫০০ প্লেট। কেন? কারণ ওই যে প্রেজেন্টেশন। সুন্দর এসির মধ্যে বসায় তোমাকে সুন্দর একটা টেবিল চেয়ারে সুন্দর একটা মানুষ এসে সুন্দর করে খেতে দিচ্ছে। এটাই প্রেজেন্টেশন। সুন্দর প্লেট, সুন্দর সবকিছু সাজানো গোছানো। এটাই প্রেজেন্টেশন। তো পরিষ্কার এবং প্রেজেন্টেশন এই ২ টাই থাকতে হবে।
তো এই হচ্ছে আমার আজকের এই আলোচনা যে কি করলে তোমরা ৮০, ৭০ বা ৮০% এরও বেশি মার্কস পেতে পারো সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি এটা তোমাদেরকে হেল্প করবে। সো ঠিক আছে, ভালো থেকো। আজকে এ পর্যন্তই। নেক্সটে আবার কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।